ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 175-এ 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করতে চলেছি। ওকে, তো তোমরা জানো অলরেডি আমরা এবিটিএ টেস্ট পেপারের যত 1 মার্কের কোয়েশ্চেন রয়েছে পেজ নাম্বার 38 থেকে 1001 অব্দি সমস্ত কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, এবং তার প্লে লিস্টটা আমি ভিডিওর এন্ডে ট্যাগ করে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো, অথবা উপরে আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে তাহলে আজকের ভিডিও স্টার্ট করছি, এবং ভিডিও স্টার্ট করার আগে প্রত্যেক দিনের মতো আজও তোমাদের রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অনেক পরিশ্রম করে হাতে লিখে বানাই, ঠিক আছে? তো একটা কমেন্ট তো করে জানাতেই পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ আমরা ভিডিও আনছি, আমাদের সাথে সাথে প্র্যাকটিস করো যাতে তুমিও মাধ্যমিকে 90+ মার্কস স্কোর করতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া দুটি উদাহরণ দাও। দেখো, প্রাত্যহিক জীবনে দুটি উদাহরণ বললে এটা বলতে পারো যে চোখে যখন আমাদের তীব্র আলো পড়ে তাহলে আমাদের তারারন্ধ্র তৎক্ষণাৎ সংকুচিত হয়ে যায় এবং চোখের পাতা মুদে যায়, এটি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এছাড়া গরম বস্তুতে হাত পড়লে আমরা তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নিই, এটাও একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেন বলছে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের উৎস এবং একটি করে প্রধান কাজ উল্লেখ করতে বলেছে। দেখো, ইস্ট্রোজেনের উৎস হচ্ছে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকেলের গ্র্যানিউলোসা কোষ থেকে ইস্ট্রোজেন খরিত হয়। অন্যদিকে টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিগ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। ইস্ট্রোজেন স্ত্রী দেহে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। অন্যদিকে টেস্টোস্টেরন পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে, যেমন ধরো পেশিবহুল দেহ, গলার স্বর মোটা হয়ে যাওয়া, দাড়ি গোঁফ গজানো ইত্যাদি ইত্যাদি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। থার্ড কোয়েশ্চেন বলছে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। দেখো, আমরা এখনো অবধি যে কটা কোয়েশ্চেন সেট সলভ করেছি তার মধ্যে 3টে সেটে এই কোয়েশ্চেনটা 2 মার্কসে এসেছে, তো বুঝতে পারছো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমরা এভাবে লিখবে, প্রথমে লিখবে মায়োটম পেশি কাকে বলে, যে এটি হচ্ছে মাছের মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ ভাগ পর্যন্ত বিস্তৃত ভি আকৃতির যেসব অসংখ্য পেশি থাকে তাদেরকে আমরা মায়োটম পেশি বলি। এই মায়োটম পেশিগুলিতে তরঙ্গায়িত সংকোচন দেখা যায়, যা দেহের অগ্র থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয়। পেশিগুলি যেদিকে সংকুচিত হয় মেরুদণ্ড সেদিকেই বেঁকে যায়, আর ওই সময় বিপরীত দিকের পেশি প্রসারিত অবস্থায় থাকে। এইভাবেই পর্যায়ক্রমিক আন্দোলনের মাধ্যমেই মাছ জল কেটে ক্রমশ সামনের দিকে এগিয়ে যায়। ওকে, এটা পুরোটা লিখতে হবে 2 মার্কস পাওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে তা লিখতে দিয়েছে। দেখো, এটাকে এভাবে তোমরা লিখবে যে মিওসিসের ফলে ডিপ্লয়েড জনন মাতৃক কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গিয়ে হ্যাপ্লয়েড জনন কোষ গঠিত হয়। এরপর দুটি হ্যাপ্লয়েড জনন কোষ আবার মিলিত হয়ে জাইগোট ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। তো যদি মিওসিসে আমাদের হ্রাস বিভাজন না ঘটতো তাহলে এই সংখ্যাও অর্ধেক হতো না, ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ক্রমান্বয়ে দ্বিগুণ হারে বর্ধিত হতে থাকতো, 2n থেকে 4n 8n 16n ইত্যাদি। সুতরাং মিওসিসের ফলেই ক্রোমোজোম সংখ্যার হ্রাস হওয়ার মাধ্যমেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কিন্তু ধ্রুবক থাকে। ওকে, তো এই অ্যান্সারটা স্ক্রিনশট তুলে নাও, এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার করবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বাহকের প্রয়োজনীয়তা এবং নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, এই দুটি বিষয়ের ভিত্তিতে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য লিখতে দিয়েছে। দেখো, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহক নিষ্প্রয়োজন, কিন্তু ইতর পরাগযোগে বাহক আবশ্যিক। স্বপরাগযোগের ফলে একই ফুলের মধ্যে যেহেতু পরাগযোগ হয় তাই নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদ জন্মায় না, ফলে তারা অভিযোজনে অতটা সক্ষম হয় না এবং সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, কিন্তু এক্ষেত্রে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। অন্যদিকে ইতর পরাগযোগের ক্ষেত্রে একই প্রজাতির ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ হয় বলে অপত্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে, ফলে তারা অভিযোজনে সাহায্য করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে কোন জীবের জন্য জনন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো জননের প্রয়োজনীয়তা লিখতে দিয়েছে, এখানে লিখবে প্রথম কথা তো হচ্ছে জননের মাধ্যমে কোনো জীব তার নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি করে। সেকেন্ড, জননের মাধ্যমেই অপত্য বা বংশধর উৎপাদনের মাধ্যমে কোনো জীব বা পৃথিবীতে তার প্রজাতির অস্তিত্বকে বজায় রাখে।
এছাড়া জননের মাধ্যমে কোনো জীব তার বংশানুক্রমিক ধারাকেও বজায় রাখে এবং জনন হয় বলে মৃত্যুজনিত যে সংখ্যা হ্রাস হয় তা পূরণ হতে পারে এবং জীবজগতের ভারসাম্য বজায় থাকে। ঠিক আছে, এই 4টি গুরুত্ব লিখবে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে, এটিকে ব্যাখ্যা করতে দিয়েছে। দেখো প্রথমে লিখবে যে হোমোজাইগাস জীব কাকে বলে। হোমোজাইগাস জীব হচ্ছে যে জীব তার সমস্ত ক্রোমোজোমে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল বা একই ধরনের অ্যালিল বহন করে, তাদেরকে সেই জীবকে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে হোমোজাইগাস জীব বলে। যেমন মটর গাছের উচ্চতার সাপেক্ষে ক্যাপিটাল টি এবং স্মল টি হচ্ছে হোমোজাইগাস জীব, কারণ এই দুটি জীবেই যে অ্যালিল রয়েছে, দুটি অ্যালিলই হচ্ছে ক্যাপিটাল টি প্রকৃতির, এটির ক্ষেত্রেও দুটি অ্যালিলই হচ্ছে স্মল টি প্রকৃতির, অর্থাৎ সমধর্মী অ্যালিল। তো যেখানে বলবে এবার ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ লম্বা, স্মল টি হচ্ছে বিশুদ্ধ খর্ব। সুতরাং দেখা যাচ্ছে যে একই অ্যালিল থাকলে জিনোটিপিক্যালি জীবেরা কি হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে। ঠিক আছে, তো এটাই আমাদের ব্যাখ্যা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষরাই বেশিরভাগ আক্রান্ত হয় কেন, বলতে বলেছে। দেখো এটার অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো, বুঝিয়ে দিই তোমাদের আগে। দেখো বর্ণান্ধতা প্রথমে তো লিখবে বর্ণান্ধতা কি ধরনের রোগ, এটি একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ এবং আমরা জানি যে প্রচ্ছন্ন রোগ শুধুমাত্র তার হোমোজাইগাস অবস্থাতেই মহিলাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। সুতরাং সেকেন্ড প্যারাগ্রাফে লিখবে এটি মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই বর্ণান্ধতা দেখাবে। ঠিক আছে, অর্থাৎ এক্স স্মল সি বর্ণান্ধ মহিলা হবে, যেখানে এক্স স্মল সি হচ্ছে বর্ণান্ধতার জন্য মিউটেটেড অ্যালিল যুক্ত এক্স ক্রোমোজোম, এবং হেটেরোজাইগাস অবস্থায় অর্থাৎ এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি হলে মহিলাটি কিন্তু বাহক হবে। ঠিক আছে, কারণ এখানে এক্স ক্যাপিটাল সি হচ্ছে স্বাভাবিক অ্যালিল যুক্ত এক্স ক্রোমোজোম, যেটি এক্স স্মল সি এর উপরে প্রকট। অর্থাৎ মহিলাদেরকে যদি রোগাক্রান্ত হতে হয় তাহলে তাদের দুটি এক্স ক্রোমোজোমই বর্ণান্ধতার মিউটেটেড অ্যালিল থাকতে হবে। ওকে, কিন্তু অন্যদিকে দেখো পুরুষদের যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে, তাই সেটি যদি মিউটেটেড অ্যালিল বহন করে তাহলেই তারা বর্ণান্ধ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এক্স স্মল সি ওয়াই হলেই বর্ণান্ধ, আর মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোমকে মিউটেটেড অ্যালিল যুক্ত হতে হবে, তবেই বর্ণান্ধ হবে। তাই বলা যায় বর্ণান্ধতায় পুরুষরাই মহিলাদের চেয়ে বেশি আক্রান্ত হন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিয়ে বিবর্তনগত গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে তোমরা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে উদাহরণ দিতে পারো হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের দেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ। আমাদের পূর্বপুরুষরা প্রাথমিকভাবে উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করতো, মানে ধরো গাছের ডালপালা, ঠিক আছে, পাতা ইত্যাদিই বেশি খেতেন, এবং আমরা জানি উদ্ভিজ্জ কোষে কি থাকে, সেলুলোজ থাকে, এবং এই সেলুলোজকে পরিপাকের জন্যই অ্যাপেন্ডিক্স গুরুত্বপূর্ণ ছিল আদিম মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু বিবর্তনে যত আমরা এগিয়ে চলেছি তত দেখা গেছে মানুষের খাদ্য তালিকায় অনেক বৈচিত্র্য এসেছে। তারা আর শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্যই খাচ্ছে না, প্রাণীজ খাদ্য খাচ্ছে এবং নানা ধরনের খাদ্য খাচ্ছে। তো যার ফলে ধীরে ধীরে এই সেলুলোজ পরিপাকের যে প্রয়োজনীয়তা সেটি কমেছে, এবং যার ফলে ধীরে ধীরে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। ওকে, তো এটা তোমরা এইভাবে লিখবে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে উটের লোহিত রক্তকণিকার অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, এই নিয়ে আমি সেকেন্ডবার রিপিট হতে দেখলাম, সো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো উটের লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা, যে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার হয় এবং নিউক্লিয়াস যুক্ত হয়। ঠিক আছে, এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু মরুভূমির ঊষর পরিবেশে উটকে বেঁচে থাকতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? ডিম্বাকার হওয়ার জন্য কি হয়, এর স্থিতিস্থাপকতাও কিন্তু বেশি হয়, ফলে দীর্ঘদিন ধরে যখন এ জল পান না করে তখনও কিন্তু একদিন যখন হঠাৎ করে অধিক মাত্রায় জল পান করে তখন এই উচ্চ স্থিতিস্থাপকতার জন্য লোহিত রক্তকণিকাগুলি সহজে বিদীর্ণ হয় না, বরঞ্চ 240% পর্যন্ত প্রসারিত হতে পারে। ঠিক আছে, তার সাথে সাথে যখন ডিহাইড্রেশন হয়, ওকে, তখন রক্ত গাঢ় হয়ে যায়, সেই গাঢ় রক্তের মধ্য দিয়েও কিন্তু ডিম্বাকার আকৃতির জন্য লোহিত রক্তকণিকা সহজে পরিবহন হতে পারে এবং সহজে অক্সিজেনকে কলাকোষে পৌঁছে দিতে পারে, এবং নিউক্লিয়াস যুক্ত হওয়ার জন্য এই সমস্ত কাজই কিন্তু খুব প্রিসাইজলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় উটের পক্ষে। ওকে, যা তাদের অভিযোজনে ঊষর মরুভূমির পরিবেশে অভিযোজনে সাহায্য করে। ঠিক আছে, কি ধরনের অভিযোজন মেনশন করবে, শারীরবৃত্তীয় অভিযোজনে সাহায্য করে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্ব কি? দেখো সুন্দরী গাছ আমরা জানি যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়, ঠিক আছে। তো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা খুবই লবণাক্ত হওয়ায় সেই লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ খুব কম হয়, ফলে সুন্দরী গাছের কিছু মূল অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপর উঠে আসে, যাদেরকে আমরা শ্বাসমূল বলি। এবং এই শ্বাসমূলে যে শ্বাসরন্ধ্র থাকে তার মাধ্যমে এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং স্বাভাবিকভাবে তাদের দেহকার্য সম্পন্ন করতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো ওজোন গহ্বর সৃষ্টির ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো ওজোন গহ্বর সৃষ্টির ক্ষতিকারক প্রভাব হচ্ছে ওজোন গহ্বর হওয়ার ফলে সূর্যের ক্ষতিকারক যে ইউভি রশ্মি আছে তা সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, যার ফলে মানব স্বাস্থ্য এবং অন্যান্য জীবকুলের অনেক ক্ষতি সাধন হচ্ছে। মানব স্বাস্থ্যে কি কি ক্ষতি সাধন হচ্ছে? এই ক্ষতিকারক ইউভি রশ্মির প্রভাবে ত্বকের ক্যান্সার, ছানি, অনাক্রম্যতা ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদির সম্ভাবনা গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া জীবকুলের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে? এই ক্ষতিকারক ইউভি রশ্মির প্রভাবে গাছেদের সালোক সংশ্লেষের হার কমে যায়, অন্যান্য প্রাণীকুলের চোখের এবং ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ওজোন গহ্বরের ফলে ক্ষতি সাধন হচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। নাম হবে ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টের, ঠিক আছে। এদের সাইন্টিফিক নাম তোমরা লিখবে এখানে, আমি লিখে দিয়েছি, স্পেলিং দেখে নাও, ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টের। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে মানব জীবনে জল দূষণের দুটি কুফল লেখো। দেখো জল দূষণ হওয়ার ফলে সেই দূষিত জল পান করে মানুষের অনেক জলবাহিত রোগ হয়, যেরকম হচ্ছে তোমাদের কলেরা, টাইফয়েড, আমাশা, ঠিক আছে। তাহলে জলবাহিত রোগের শিকার হয় মানুষ। এবং সেকেন্ড হচ্ছে জল দূষণের ফলে মানুষের পানীয় জলের অভাব দেখা যায় এবং যে জন্য মানুষকে দূর দূরান্তে পানীয় জল বা পরিশ্রুত জলের জন্য ছুটে যেতে হয়, যা তাদের মানসিক এবং শারীরিক হয়রানির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে অ্যাসিড বৃষ্টির কারণ কি? অ্যাসিড বৃষ্টির কারণ হচ্ছে কলকারখানার ধোঁয়া থেকে নির্গত যে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে তা বাতাসে ভাসমান জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মতো অ্যাসিড উৎপন্ন করে, যা বৃষ্টির সময় মাটিতে নেমে আসে এবং একেই আমরা অ্যাসিড বৃষ্টি বলি। দিয়ে ইকুয়েশন গুলো দিয়ে দেবে যে সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ডাইঅক্সাইডের সাথে জলের রিয়াকশনে সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে জলের রিয়াকশনে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড কিভাবে উৎপন্ন হচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে, উদাহরণ সহ আলোচনা করো। প্রথমে তো বলবে বহিরাগত প্রজাতি কাকে বলে, তারপরে উদাহরণ দেবে। দেখো বহিরাগত প্রজাতি হচ্ছে সেই সব প্রজাতি যারা অর্থনৈতিকভাবে বা অন্য কোনো কারণে বিদেশ থেকে যেসব উদ্ভিদ বা প্রাণীকে ভারতবর্ষে নিয়ে আসা হয়েছে তাদেরকেই আমরা বহিরাগত প্রজাতি বলি। উদ্ভিদের মধ্যে যেমন রয়েছে ল্যান্টানা, পার্থেনিয়াম, প্রাণীর মধ্যে আপেল, শামুক, তেলাপিয়া ইত্যাদি। এবার দেখা গেছে এদের মধ্যে অনেকেই ভারতীয় জলবায়ুতে দ্রুত মানিয়ে নিতে পেরেছে বা অভিযোজন করতে পেরেছে এবং দ্রুত বংশ বিস্তার করতে পেরেছে, ফলে তারা অভিযোজনগতভাবে এতটাই শক্তিশালী যে তাদের জন্য অনেক স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বা প্রাণী ওই অঞ্চল থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে। তো এই ধরনের যে ক্ষতি সাধন তারা করেছে তার উদাহরণ হচ্ছে ল্যান্টানা ক্যামেরা, ঠিক আছে। ল্যান্টানা ক্যামেরা হচ্ছে মধ্য এবং দক্ষিণ আমেরিকার উদ্ভিদ যারা খুব সহজেই ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিতে পেরেছে এবং যে জমিতে এই ল্যান্টানা ক্যামেরা গাছ জন্মায় দেখা যায় যে সেখানে তারা এত দ্রুত বংশ বিস্তার করে যে মাটির সমস্ত পুষ্টি তারা গ্রহণ করে ফেলে, ফলে ওই মাটিতে ফার্দার আর কোনো গাছপালা জন্মায় না, ঠিক আছে। এভাবেই কিন্তু তারা স্থানীয় বৈচিত্র্যকে ধ্বংস করছে, ঠিক আছে। যেখানে তারা জন্মাচ্ছে শুধু তারাই ডমিনেট করছে, তারাই জন্মাচ্ছে, অন্য কোনো গাছকে জন্মাতে দিচ্ছে না, ফলে স্থানীয় জীববৈচিত্র্যের এইভাবে কিন্তু এই ইনভেসিভ স্পিসিসটা ক্ষতি সাধন করছে। চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। লাস্ট কোয়েশ্চেন বলছে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। দেখো বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার প্রধান কারণ তো হচ্ছে যে বাঘের চামড়া এবং গৃহসজ্জার জন্য বাঘের ব্যবহার, ঠিক আছে, প্রবর্ধনের জন্য আগেকার দিনে জমিদার, রাজা মহারাজারা বিনোদনমূলক বা প্রমোদমূলক বাঘ শিকার করতেন। এছাড়া এখনকার দিনে বাঘের চামড়ার জন্য চোরা শিকারি হয়, যার ফলে বাঘের সংখ্যা দ্রুত হারে কমেছে। এছাড়াও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে
ভারতবর্ষে বিভিন্ন অরণ্য ধ্বংস করে সেখানে মানুষের ঘরবাড়ি বা কৃষিক্ষেত্র স্থাপন করা হয়েছে, ফলে বাঘের বাসস্থান সংকুচিত হয়েছে, যার ফলেও কিন্তু বাঘের সংখ্যা দ্রুত কমেছে। তো এই হচ্ছে মেন দুটো কারণ। তোমরা এ আর সি কে একসাথে জুড়ে দিয়ে লিখতে পারো আর বিটা আলাদা একটা কারণ হিসেবে লিখতে পারো, ঠিক আছে? তাহলে দুটো কারণ, সলিড দুটো কারণ পেয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার 175 এর সমস্ত 2 মার্কসের কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ এ ধরনের ভিডিও আমরা নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।